প্রতিফলন হচ্ছে পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়। তো আমরা আজকে প্রথমে শিখবো আলোর প্রতিফলন কি এবং আলোর প্রতিফলন যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র নিয়ে, এরপর আমরা দর্পণ নিয়ে আলোচনা করবো। মূলত আজকের আলোচ্য বিষয় হচ্ছে গোলীয় দর্পণ। তো হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। মূলত আমরা যেটা জানি, আলোর প্রতিফলন হচ্ছে কোনো একটা আলোক রশ্মি কোনো কোথাও বাধা পেয়ে আবার যদি পূর্বের মাধ্যমে ফিরে আসে, এটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন ব্যাখ্যা করতে গেলে আমাদের আলোচনা করা হয়, এটা যদি একটা হচ্ছে মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা অভিলম্ব যদি কল্পনা করা হয়, অভিলম্ব, অভিলম্ব, এটা যদি মাধ্যম হয়, এটা যদি একটা অভিলম্ব হয়, তো আলোক রশ্মি কোনো মাধ্যমের উপর যদি পড়ে, এভাবে যদি আলোটা পড়ে, মাধ্যম কোনো মাধ্যমের উপর আলোক রশ্মি যদি পড়ে, এই আলোক রশ্মিটা প্রতিফলিত হয় আবার যদি এদিকে ফিরে যায়, এদিকে পড়ে এদিকে যদি ফিরে যায়, সেটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। অর্থাৎ কোনো মাধ্যমে আলোটা পড়বে আবার পূর্বের মাধ্যমে সেটা হচ্ছে ফিরে যাবে, এটাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে মাধ্যম, অভিলম্ব, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি একই বিন্দুতে কি করবে, অবস্থান করবে। এটা হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটা সমান হবে। মূলত আপতন কোণ হচ্ছে, আমরা যদি চিন্তা করি এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, তাহলে এটা কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে এটাকে বলা হচ্ছে আপতন কোণ। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে এটাকে বলা হচ্ছে আপতন কোণ। এই আপতন কোণ আর প্রতিফলন কোণটা কি হবে, পরস্পর সমান হবে। সেটা ছিল আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তো আমরা আজকে আলোচনা করব আলোর প্রতিফলন। এই আলোর প্রতিফলনের এই অংশে একটা আলোচনা আছে দর্পণ কাকে বলে। দর্পণ হচ্ছে একটা স্বচ্ছ কাচ মাধ্যম যেখানে নিয়মিত আলোর কি হয়, প্রতিফলন ঘটে। যেখানে আমরা গেলেই, আয়নার সামনে দাঁড়ালে আমরা কি দেখতে পাই, ছবি দেখতে পাই। এরকম দর্পণ, এই দর্পণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। মূলত আমরা হচ্ছে গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব। এই গোলীয় দর্পণ হচ্ছে একটা গোলকের অংশ বিশেষ। এটা একটা গোলক, বৃত্ত, যেটাকে আমরা বলি এই বৃত্তের, এটা হচ্ছে তার কেন্দ্র, এটা হচ্ছে তার কেন্দ্র। এই অংশটুকু নিয়ে যদি আলোচনা করি, যদি এটার পিছনের দিকে পাড়া লাগা থাকে, ছবিটা যদি এখানে দেখা যায়, এখানে যদি কারো ছবি দেখা যায়, সেটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। এটা হচ্ছে উত্তল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। আর যদি গোলকের বাঁকা অংশে ছবি দেখা যায়, বাঁকা অংশ বলতে এটা হচ্ছে এইভাবে যদি দেই, যে আমরা হচ্ছে এটা একটা গোলকের অংশ বিশেষ, এই গোলকের এবার পিছনের দিকে পাড়া লাগা আছে, আর এখানে তার কি হচ্ছে, যা ছবি দেখা যায়, তাহলে এটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ আর এটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। অর্থাৎ একটা গোলকের গলীয় অংশের যদি হচ্ছে বাঁকা অংশের মধ্যে ছবিটা দেখা যায়, এটাকে বলা অবতল দর্পণ, এটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। আর যদি এই উঁচা অংশের মধ্যে দেখা যায়, এটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে হচ্ছে এই উত্তল দর্পণ এবং অবতল দর্পণের যে আমাদের হচ্ছে বিম্ব, বাস্তব অবাস্তব প্রতিবিম্ব গুলো গঠিত হয়, এই বাস্তব অবাস্তব প্রতিবিম্ব আকার রাখতে গেলে কিরকম হয়, এরকম এই আলোক রশ্মি নিয়ে, এই সকল রশ্মির ব্যবহার নিয়ে আমাদের দর্পণে অনেকগুলা প্রশ্ন হয়। এই প্রশ্নগুলো আমাদের প্রতিবার পরীক্ষায় 4 মার্কের একটা প্রশ্ন আসে। সৃজনশীলের মধ্যে ঘ নম্বরে এই প্রশ্নটা আসে যে হচ্ছে লক্ষ্যবস্তু কথা স্থাপন করলে বাস্তব বিম্ব পাওয়া যাবে বা অবাস্তব বিম্ব পাওয়া যাবে। এরকম যদি একটা চিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করি, এখানে উত্তল দর্পণের শুধু একটা চিত্র, বাকিগুলো সবগুলাই হচ্ছে কি অবতল দর্পণের ক্ষেত্রে। এখানে একটা অংশ আছে যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। এই দর্পণের গোলকের, এই গোলকের সবচেয়ে দূরের যে বিন্দুটা, এটাকে বলা হচ্ছে মেরু। মেরু এবং এই যে হচ্ছে বৃত্তের যে কেন্দ্রটা ছিল, এইটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ, এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তীটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে এই অংশটা হবে মেরু, এটা হচ্ছে তার ফোকাস, এটা হচ্ছে তার বক্রতার কেন্দ্র। এই অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে।
কোনো একটা আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আবার আলোক রশ্মি যদি প্রধান ফোকাস বরাবর আপতিত হয়, প্রধান ফোকাস বরাবর আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যাবে। আবার কোনো আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, তাহলে ওই পথেই কি হবে? প্রতিফলিত হবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে তিনটা শর্ত দেওয়া থাকে। একটা শর্ত হচ্ছে কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দেবে, যতগুলা রেখা আছে প্রধান অক্ষের সমান্তরালে যতগুলোই রেখায় যাবে সবগুলাই প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আচ্ছা, আবার যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র দিয়ে কোনো আলোক রশ্মি প্রবেশ করলে ওই পথে কি হবে? প্রতিফলিত হবে। এই তিনটা সূত্র হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের এই তিনটা শর্ত যদি আমাদের মনে থাকে তাহলে আমরা বিম্বটা যে কোনোখানে স্থাপন করলে তার বিম্বটা আলোচনা করতে পারবো। যেমন আমরা যদি দেখি এম ও এম ড্যাশ, একটা হচ্ছে কি অবতল দর্পণ, এম হচ্ছে তার ফোকাস, সি হচ্ছে তার বক্রতার কেন্দ্র। এবার বলছি যে মেরু থেকে বক্রতার কেন্দ্রের দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ যত হবে ফোকাস দূরত্ব তার কি হবে? অর্ধেক হবে। এটা আমাদের আগে জানা থাকার কথা। এফ ইকুয়াল টু ফোকাস দূরত্ব ইকুয়াল টু হচ্ছে আর বাই টু, অর্থাৎ ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এবার লক্ষ্যবস্তু যদি লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে, অর্থাৎ এক্স ওয়াই একটা হচ্ছে লক্ষ্যবস্তু, তাহলে কি হবে? ওয়াই বিন্দু থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে কি হবে? আপতিত হবে। এই বিন্দু থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তো আমাদের প্রথম শর্ত ছিল প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আবার যদি ওয়াই বিন্দু থেকে অপর একটা রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে কি হবে? আপতিত হবে। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হবে। যেই পথে আপতিত হবে ওই পথে কি হবে? প্রতিফলিত হবে। এই প্রতিফলিত রেখাদ্বয় পরস্পর এই বিন্দুতে কি হয়? মিলিত হয়। মনে করি এক্স ড্যাশ বিন্দুতে কি হয়? মিলিত হয়। এই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানা হলো ওয়াই ড্যাশ। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা কি হবে? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হবে এক্স ওয়াই এর বাস্তব প্রতিবিম্ব, বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতার কেন্দ্রের বাইরে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে, এই বস্তুটার বিম্বটা গঠিত হবে বক্রতার কেন্দ্র এবং হচ্ছে ফোকাসের মধ্যবর্তী স্থানে বাস্তব হবে। যদি দর্পণের সামনে হয়, দর্পণের সামনে যতগুলো বিম্ব গঠিত হবে সবগুলো হচ্ছে বাস্তব। আর যদি পিছনের দিকে গঠিত হয় সেগুলো হচ্ছে অবাস্তব। তাহলে দর্পণের সামনে যেহেতু গঠিত হয় তবে বাস্তব, এবং হচ্ছে এটার যে আকার এটা কি হবে? ছোট হবে। এবং হচ্ছে যদি প্রধান অক্ষের উপরের দিকে হয় তাহলে হবে সোজা, আর পিছনের দিকে হলে, নিচের দিকে হলে কি হবে? উল্টা। তাহলে প্রধান অক্ষের বক্রতার কেন্দ্রের বাইরে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে সেই বিম্বটা গঠিত হবে সি এবং এফ এর মধ্যবর্তী স্থানে। সি এবং এফ এর মধ্যবর্তী স্থানে বিম্বটা হবে বাস্তব, উল্টা এবং আকারে হচ্ছে ছোট বা হচ্ছে খর্বিতা। এই ছিল হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে আলোচনা। অবতল দর্পণে এরকম চিত্র আছে আমাদের। একটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, একটা হচ্ছে বক্রতার কেন্দ্রে, সি এবং এফ এর মাঝে, এফ এ এবং সি এফ, ও এবং এফ এর মধ্যবর্তী স্থানে। এই কয়েকটা চিত্র পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এই চিত্রগুলো নিয়ে। এখান থেকে বোর্ড প্রশ্ন 100% 4 মার্কের একটা আসবে, 100% আসবেই। 26 এবং 27 বিষয় অবশ্যই আসবে। এই ক্লাসটা 26-27-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি বলি যে হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে কথায় লক্ষ্যবস্তু স্থাপন করলে